পছন্দই করতে পারি না যে আমার জায়গায় তুমি যদি একটু ভালো করো, আমি আই ক্যানট টেক ইট। তোমাকে আমার চেয়ে কেন সুন্দর লাগবে বলো তো? তুমি ড্রেস চেঞ্জ করার সময় তোমার মানে চেঞ্জিং রুমে হচ্ছে আমাদের প্রোডাকশনের একটা ছেলে ঢুকে গিয়েছিল। একটানা 5 বছর একই আর্টিস্ট অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট অ্যাক্টর। খুব রিসেন্টলি তুমি অ্যাওয়ার্ড পেলে গুটির জন্য এবং নয়া মানুষের জন্য নমিনেটেডও হয়েছো মেরিল প্রথম আলোতে। জি 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 জি। সে তোমার অনুভূতি কেমন? নমিনেটেড অন্য আমার সঙ্গে আরো মানুষে আরো যারা নমিনেটেড হয়েছে, রনক ভাইয়া নমিনেটেড হয়েছে, মাশা নমিনেটেড হয়েছে, অনিমেষ নমিনেটেড হয়েছে, ওদের জন্য আমার খুব ভালো লেগেছে। মানে আই এম ভেরি প্রাউড অফ দেম, এবং ওদের জন্য আমি অনেক হ্যাপি যে ওরাও নমিনেটেড হয়েছে। কিন্তু দেখ ফাইনাল আস্তে আস্তে প্রতিযোগিতা তো অনেক, মানে এখানে তো কম্পিটিশন অনেক। আর পপুলার ক্যাটাগরিতেই সম্ভবত আমাকেও নমিনেট করা হয়েছে, আগেও হয়েছি এরকম নমিনেটেড। অ্যাওয়ার্ড কি হাতে? না, আমি পাইনি প্রথম আলো কখনো। এখানেও কি সিন্ডিকেট কাজ করে? জানি না জানি না, কিন্তু ধরো অ্যাওয়ার্ড তো এটা তো একটা স্বীকৃতি বা এটা এক ধরনের অ্যাপ্রিসিয়েশন, রিকগনিশন অ্যাবাউট ইওর ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ, এটা একটা অ্যাপ্রিসিয়েশন। তো আমার মনে হয় আসলে যারা আসলে ভালো কাজ করে সবাইকেই অ্যাপ্রিসিয়েট করা উচিত কোনো না কোনো ভাবে। ইট ডাজন্ট ম্যাটার যে তোমাকে অ্যাওয়ার্ডই পেতে হবে। ওই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু অ্যাওয়ার্ডটাকে অনেক বড়, অ্যাওয়ার্ডও এককেন্দ্রিক এখানে। তুমি দেখো গত 14 বছর ধরেই আমি দেখছি যে আসলে অ্যাওয়ার্ড গুলোও না খুবই এককেন্দ্রিক। মানে ধরো প্রতি বছর ইভেন ন্যাশনাল অ্যাওয়ার্ডও একটানা 5 বছর একই আর্টিস্ট অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট অ্যাক্টর। একটানা 5 বছর বা একটানা 10 বছর একই আর্টিস্ট অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে, ক্রিটিকও অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে, পপুলারও অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে। তো এটা তো ওই যে এককেন্দ্রিকই হলো, এটা ইন্ডাস্ট্রি তৈরি হলো না। ইন্ডাস্ট্রি যখন তৈরি না হলো তখন আসলে ক্ষতি ছাড়া কখনোই লাভ হয় না। এবং দ্যাটস ওয়াই আমরা দিন শেষে মানে বলতে পারি না যে আমাদের অনেক সামগ্রিক ভাবে আমরা তো এই কারণেই আমরা ফ্লারিশ করতে পারছি না, আমাদের সামগ্রিকতাটা নাই। আমরা পছন্দই করতে পারি না যে আমার জায়গায় তুমি যদি একটু ভালো করো, আমি আই ক্যানট টেক ইট। তোমাকে আমার চেয়ে কেন সুন্দর লাগবে বলো তো? তুমি এত সুন্দর কেন? বাট আজকে কিন্তু আমি একটু হলেও জেলাস। তুমি অনেক সুন্দর, তুমি অনেক সুন্দর। না, তোমাকে আজকে যা সুন্দর লাগছে আমি একটু হলেও জেলাস। আমাকে যে তোমার সুন্দর লাগছে, তোমার কি মনে হয় আমার ড্রেসের জন্য আমাকে ভালো লাগছে? আচ্ছা, শাড়ি পরার গল্পে একটা জিনিস মনে পড়ে গেল, সেটা হচ্ছে আমরা খুব রিসেন্টলি আমি তোমার একটা ইন্টারভিউতে পড়েছি বা তোমার একটা লেখাতে পড়েছি, সেটা হচ্ছে ড্রেস চেঞ্জ করার সময় তোমার মানে চেঞ্জিং রুমে হচ্ছে আমাদের প্রোডাকশনের একটা ছেলে ঢুকে গিয়েছিল। যদিও গল্পটা শুনেছি, তারপর প্রসঙ্গটা আনলাম। এই যে আমরা মেয়েরা যখন কাজ করতে যাই, স্পেশালি আউটডোরে বা যে কোনো জায়গাতেই, মানে আমাদের এই ইনসিকিউরিটিতে কেন ভুগতে হয় বা কেন আমাদের প্রতি ওই টেক কেয়ারটা থাকে না যে আমি যখন ড্রেস চেঞ্জ করবো তখন আমার প্রোডাকশন বা অন্যান্য যারা এই ব্যাপারটা মানে অবহিত থাকবে, আবার পাশাপাশি আমার জন্য ওই সিকিউর প্লেসটা থাকবে। এখন তো আসলে নাই, এটা ওই প্র্যাকটিসটাই নাই। ওই বললাম না যে এটা একটা অদ্ভুত ট্রান্সফরমেশন আসছে। ধরো যে কোনো ইন্ডাস্ট্রিতে ট্রান্সফরমেশন যখন হয় ইউজুয়ালি গ্রেটের গুড, ভালোর জন্য হয়। কিন্তু আমাদের এখানে যেই ট্রান্সফরমেশন গুলো হয়েছে ওইখানে দেখো বড় বড় আর্টিস্টরা, ভালো ভালো গুণী শিল্পীরা, ভালো ভালো গুণী নির্মাতারা, ভালো ভালো গুণী প্রডিউসাররা ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে হয় বিদেশ সেটেল হয়ে যাচ্ছে, নাইলে অন্য কোথাও সেটেল হয়ে যাচ্ছে। কারণ নিশ্চয়ই ওই সম্মান বা ওই প্র্যাকটিসের জায়গাটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, একদম স্পেসিফিক যদি কি ঘটেছিল আসলে, এবং ওই বিষয়টা ঘটা তো নিশ্চয়ই খুবই অল্প সময়। মানে বিষয়টা আসলে এটা না যে আমি চেঞ্জ করতে গেলাম, একটা প্রোডাকশনের ছেলে বা একটা লাইটের ছেলে ঢুকে গেল, ইটস নট লাইক দ্যাট। ব্যাপারটা হতেছে সেফটি। ধরো সেফটি কি সেফটি, ধরো তুমি এক রেসপন্সিবিলিটি, ধরো তুমি যাকে দায়িত্ব দিয়ে গেলে, আমি যাকে দায়িত্ব দিয়ে গেলাম, যে বললো যে আমি বললাম যে এখানে চেঞ্জ করা যাচ্ছে না, এখানে সিট কিনি নাই, তো বললো তুই কর মামা, আমরা আসি বাইরে, আমরা দেখবো। কিন্তু ওরা দেখলো না, রেসপন্সিবিলিটি নিল না। তোমার কাজে তোমার মুখের কথার যদি দাম না থাকে, হোয়াট ডাজ ইট সে অ্যাবাউট ইউ ম্যান? এটা তো একটা শিল্পের জায়গা, শিল্প তো একটা। এবং একজন শিল্পীকে রেসপেক্ট করা, একজন নারী হিসেবে তার মানে সেফটি বা তার যে আমি ওনাকে বলছিলাম যে আপনার তোমার কি তোমার বাসার মেয়েদের সম্মান তোমার কাছে সম্মান, কিন্তু তোমার কলিগদের সম্মান তোমার কাছে কোনো সম্মান না। খ্যাকা খ্যাকা করে তোমার হাসতে হবে, এভাবে তুমি হাসতেছো কেন? ওয়াই আর ইউ লাফিং লাইক দ্যাট? আজকে আমার জায়গায় তোমার বোন থাকতো, চেঞ্জ করতো, ধাপ করে তোমার কলিগ ঢুকে যেত এখানে, তোমার কেমন লাগতো? তুমি এভাবে হাসতে পারতা?
Right. বলেন না আমি তাহলে তুমি হাসলা কেন, তুমি তাহলে হাসলা কেন? মানে এটা তো কোনো ফানি বিষয় ছিল না, ইট ওয়াজন্ট আ ফানি, বিকজ ইউ ওয়ার রেসপন্সিবল, তুমি রেসপন্সিবল ছিলা, তোমার রেসপন্সিবিলিটি তুমি পালন করো না। হ্যাঁ, লাইক তুমি আমাকে যদি না বলতা যে তুমি যাও আমি টেক কেয়ার করতেছি, তাহলে কিন্তু আমি এতটা রিল্যাক্স তাহলে থাকতাম না। আমি অন্য কাউকে বলতাম বা বা আমি আমি অন্য অন্যভাবে চেঞ্জ ব্যবস্থা করতাম, নিতাম, হ্যাঁ। রাইট? কারণ ওই রেসপন্সিবিলিটি নেওয়ার জায়গায় তোমরা নাই আর, মানে ওই 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 বেসিক। তবে আরেকটা ব্যাপার মৌসুমী আমি একটু বলতে চাই যে আমাদের প্রোডাকশনের ওদেরকেও কিন্তু এই ম্যানার গুলো একটু শেখানো উচিত, যে কোনো একটা রুমে ঢুকবার আগে যদি ওটা ডোরটা ক্লোজ থাকে আমাদের করে যাওয়া, সেটে কাজ করা প্রত্যেকটা ছেলেপেলের ম্যানারের ক্লাস নেওয়া উচিত আসলে। এটা আমি কিন্তু কিছুদিন অ্যাক্টিং করতে যে বেশ কিছু জায়গায় আমি নিজেও আসলে একদম, তো তখন আমার মনে হয়েছে যে আসলে আমি এরকম কোনো প্ল্যাটফর্মে কাজই করতে চাই না যেখানে আমার প্রাইভেসি বা আমার প্রতি রেসপন্সিবল কেউ না। এটা আমার অলওয়েজ মনে হয়েছে, বিকজ এন্ড অফ দ্য ডে আমাদের নিজস্ব একটা ব্যক্তিত্ব আছে, সেটাকে তো আমি আসলে বিকিয়ে দিতে পারি না। আর হ্যাঁ, ডেফিনেটলি তারা আমাদের পরিবার, আর পরিবারের সবার কিন্তু দায়িত্ব একজন নারীকে বা একজন আর্টিস্টকে আসলে টেক কেয়ার করা, তা না হলে সে কখনো, যে তুমি যেটা বলছিলে যে আমার যে প্রতিভা আছে সেটা বিকশিত হবে না, বিকজ আমি তো মনের মধ্যে অলওয়েজ ভয় নিয়ে কাজ করছি। এই প্রসঙ্গটা এই জন্যই তুলে আনা যে যারা আসলে কাজ করছেন বা যারা এই ধরনের প্রোডাকশনে কাজ করেন তাদের সবাইকে শেখা উচিত, এবং ম্যানার বিষয়টা না, ওটা আসলে নিজেকে নিজে গ্রুমিং করার ব্যাপার। অন্য কেউ শেখালেও আমি যদি না শিখি কোনো লাভ নেই। সো এই ব্যাপারগুলো ডেফিনেটলি আসবে। একেবারে শেষ প্রান্তের দিকে রয়েছি, চলো একটু মজার মজার কিছু কথা বলি। অনেকক্ষণ তো খুব সিরিয়াস টপিকে ছিলাম আমরা, অনেকক্ষণ সিরিয়াস টপিকে কথা বলে ফেলছি, এখন আর সিরিয়াস টপিক কথা তুমি কিন্তু বেশ সিরিয়াস, এটা কিন্তু কথা বলতে যেয়ে বুঝলাম। সিরিয়াস বলতে ধরো তুমি সিরিয়াস কথা টপিক দিলে আমি সিরিয়াস, তুমি আমাকে যেরকম টপিক দেবা আমি তো যেটা হয় আমি খুব ইনভলভ থাকি আর কি, ধরো খুবই কানেক্টেড। চলো চলো চলো, আর সিরিয়াস বিষয় নিয়ে এবার চলো না। টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।